রবীন্দ্রনাথ ঠাকুরের খেয়া কবিতার আলোচনায় তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই পর্বে আমরা দেখে নেব এই যে কবিতা, এই কবিতাটার নামকরণ সার্থক হয়েছে কি হয়নি। রবীন্দ্রনাথ নিজে নামকরণের ব্যাপারে ভীষণ খুঁতখুঁতে ছিলেন। তার এক একটা রচনাকে তিনি যে কতবার তার নাম বদলেছেন তার ইয়ত্তা নেই। রবীন্দ্রনাথ মনে করতেন নামকরণটা খুব ইম্পর্টেন্ট। তিনি বলতেন যে নামটা হচ্ছে কোনো বাড়ির সিংহ দরজার মতো। সেই দরজাটাকে দেখে যেমন অনুমান করা যায় যে বাড়ির ভিতরটা কিরকম হতে পারে। যদি একটা বাড়ির দরজা খুব ভাঙাচোরা হয় তো মনে হতে পারে না যে ভিতরের বাড়িটাও সেরকম ভাঙাচোরা। একটা বাড়ির দরজা ধরো খুব সুদৃশ্য, খুব সুন্দর, যেরকম হয় না রাজবাড়ির তোরণ সেরকম, তো তার ভিতরে নিশ্চয়ই রাজবাড়িই থাকবে। তো দরজা দেখে মোটামুটি অনুমান করা যেতে পারে বাড়ির ভিতরে কি রয়েছে। কিন্তু দরজায় কি বাড়ির পরিচয়টা দিয়ে দেয়? তা তো নয়। দরজা কি করে? বাড়ির ভিতরে আমাদেরকে প্রবেশের জায়গা করে দেয়। দরজা দিয়ে আমরা বাড়ির ভিতরে প্রবেশ করি। তো রবীন্দ্রনাথ বলতেন নাম হচ্ছে এরকম, নামকে ডিঙিয়ে আমরা রচনার গভীরে প্রবেশ করব। নাম হচ্ছে কোনো রচনার দরজার মতো। রবীন্দ্রনাথ বলতেন যে রচনাটা নিজেই যেন তার পরিচয় বহন করতে পারে, নামকে যেন আগে থেকে লুকামিগিরি করতে না পাঠায়। এগুলো রবীন্দ্রনাথেরই কথা, আমি ঘুরিয়ে ফিরিয়ে একটু অন্যরকম ভাবে তোমাদেরকে বললাম। তো নামকরণ নিয়ে এতটা সচেতন ছিলেন কবি, তাহলে বুঝতেই পারছো যখন রবীন্দ্রনাথ কোনো কিছুর নামকরণ করবেন আমাদের তার প্রতি একটু বিশেষ অভিনিবেশ দিতে হবে। তার কারণ সেই নামের মধ্যে অনেক চিন্তা ভাবনা রয়েছে। এই জন্য এই কবিতার যে নামকরণ সেটা আমরা একটু ঠিকঠাকভাবে দেখব যে নামকরণের মধ্যে দিয়ে রবীন্দ্রনাথ আসলে কি বলতে চেয়েছেন বা কি বোঝাতে চেয়েছেন। এই যে কবিতাটা, এই কবিতাটার মধ্যে আমরা দেখলাম কবিতাটা আপাতভাবে খুব সোজা সরল মনে হলেও, খুব সাধারণ মনে হলেও এই কবিতাটা কিন্তু খুব একটা সাধারণ কবিতা নয়। তার কারণ এই কবিতার মধ্যে কবি একটা অসাধারণ বিষয়কে এনেছেন। কবিতার এই ছোট্ট পরিসরটায় কবি কি করেছেন? মানব সভ্যতার আবহমান ইতিহাস, এই যে হাজার হাজার বছর ধরে মানব সভ্যতার ইতিহাস, সেই ইতিহাসকে তিনি তুলে এনেছেন এই কবিতাটায়। এবং মানব সভ্যতার প্রবণতাগুলোকে তিনি এখানে দেখিয়েছেন। সেই প্রবণতাগুলোর মধ্যে একটা যেমন এই যে যুদ্ধ, ধ্বংস, দ্বন্দ্ব ইত্যাদি, তেমনি একটা প্রবণতা কি? এই নিত্য নতুন ইতিহাসের সৃষ্টি। একটার পর একটা সাম্রাজ্য, একজনের পর একজন রাজা যেমন আসছে যাচ্ছে, এই বিষয়গুলো উঠে এসেছে। তেমনভাবেই মানব সভ্যতা যে কালের পর কাল ধরে, যুগের পর যুগ ধরে আবিষ্কারের পথে নিত্য নতুনভাবে রূপে রূপান্তরে নতুন নতুনভাবে বয়ে চলেছে, এই বিষয়টাকেও রবীন্দ্রনাথ তুলে এনেছেন। অর্থাৎ মানব সভ্যতার ইতিহাস এবং তার অগ্রগতি, এই বিষয়টাকে এক ফ্রেমে রবীন্দ্রনাথ এই কবিতায় খুব ছোট্ট পরিসরে তুলে এনেছেন। এটাই তো বিশ্বকবির নমুনা, তার প্রতিভা তো এখানেই। আচ্ছা, আমরা যে বিষয় নিয়ে কথা বলছিলাম সেটা হচ্ছে যে এই কবিতার নামকরণ খেয়া হলো কেন। তো সেটা বলতে গিয়ে এগুলো বললাম তার কারণ এই কবিতাটার বিষয়বস্তুটা কি। এবার এই কবিতায় তুমি খেয়া শব্দটা দুবার দেখতে পাবে। একবার কোথায়? খেয়া নৌকা পারাপার করে নদীর স্রোতে, আর একটা এই খেয়া চিরদিন চলে নদীর স্রোতে। এই যে শেষে তিনি এটা বলছেন, এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার। প্রথমে রবীন্দ্রনাথ খেয়া নৌকার কথা বলছেন, যে খেয়া নৌকার মানে তোমাদেরকে বলেছি যে নৌকা নদীতে কি হয়, লোক চলাচলের কাজ করায়, বা যাতে চড়ে একজন লোক নদীর এপার থেকে ওপারে যান, সেই নৌকাকে আমরা বলি খেয়া নৌকা। কিন্তু যখন রবীন্দ্রনাথ কবিতার শেষে এসে বলছেন যে এই খেয়া চিরদিন চলে নদীর স্রোতে, কেহ যায় ঘরে কেহ আসে ঘর হতে, এই বিষয়টা কিন্তু আমাদের ভাবায়। কেন? তার কারণ মনে হয় এখানে খেয়া শুধুমাত্র খেয়া নৌকা নয়, এখানে তার অন্য একটা তাৎপর্য রয়েছে। কি তাৎপর্য? দেখো, এই যে নদীর স্রোত, এই নদীর স্রোতকে আমরা বলতে পারি সময়ের প্রবাহ। সেই সময়ের প্রবাহ একটা অবিশ্রান্ত নিরবচ্ছিন্ন প্রবাহ। সভ্যতার আদি থেকে সেই সময়ের প্রবাহ চলে আসছে, এবং মানুষের সভ্যতা তাতে একটা খেয়ার মতো। সেই খেয়ায় কখনো কেউ চড়ছে, এপার থেকে ধরো কেউ খেয়ায় উঠলো, ওপারে গিয়ে নেমে গেল। এই যে নদীর এপার থেকে খেয়াটা ওপারে গিয়ে পৌঁছলো, একটা লোককে পার করলো, একটা লোক এপারে উঠলো ওপারে গিয়ে নামলো, এটাই তো আমাদের জীবন। আমরা তো এভাবেই পৃথিবীর আমাদের তড়িতে উঠি, তারপরে আমাদের আয়ু ফুরালে আমরা গিয়ে নেমে পড়ি। নদীর যে জলস্রোত বয়ে যাচ্ছে সেটা তো কাল প্রবাহ বয়ে চলেছে। সেই কাল প্রবাহকে আমরা যদি 100 বছরের মধ্যে দেখি, তাহলে আমরা আমাদের এটা যদি 100 বছর হয়, আমরা এখানে একটা আমাদের আয়ুটাকে খুঁজে পাবো। কিন্তু যদি সেটা বাড়তে বাড়তে 1000, 10,000, 20,000, 30,000 এরকম সময় হয়ে যায়, তখন সেখানে আমাদের এই যে 60 বছর, 70 বছর, 80 বছরের আয়ু,
আমরা কি কোথাও খুঁজে পাবো? পাবো না। তাহলে মোট কথা কি দাঁড়ালো? এই যে নদীর স্রোত, এই নদীর স্রোত হচ্ছে নিরবচ্ছিন্ন কাল প্রবাহ বা সময় প্রবাহ। আর এই খেয়া মানব সভ্যতার খেয়া। আর তাতে যে লোকেরা উঠছে তারা আমাদের মতনই এক একজন মানুষ। এখান থেকেই রবীন্দ্রনাথ কবিতাটার নাম দিয়েছেন খেয়া, তার কারণ এই কবিতার মধ্যে দিয়ে রবীন্দ্রনাথ সেই যে গ্রামটা, সেই গ্রামটার মতোই মানব সভ্যতাকে বোঝাতে চেয়েছেন। সভ্যতার কত শত সাম্রাজ্য উঠুক পড়ুক যাই হোক না কেন, সেই মানব সভ্যতা কিন্তু অবিশ্রান্তভাবে বয়ে চলেছে। তাতে কোনো মৃত্যু নেই, সেটা নিরবচ্ছিন্ন একটা জীবনের প্রবাহ। এই বিষয়টাকেই রবীন্দ্রনাথ এই কবিতার মধ্যে দিয়ে তুলে ধরতে চেয়েছেন এবং সেই গ্রামটাকে দেখে রবীন্দ্রনাথের এটা মনে হয়েছিল। আসলে কি বলতো, আমরা সাধারণ মানুষরা যেভাবে ভাবনা চিন্তা করি, একজন কবি কিন্তু সেভাবে ভাবেন না। তুমি হয়তো সেখানে যদি বসে থাকতে প্রতিশরে সেই নাগর নদীর ধারে, তোমার মনে হতো দুপুরবেলা বসে বসে তুমি দেখতে যে একটা নদী বয়ে চলেছে, কিছু মানুষ এপার থেকে ওপারে আসছে, কিছু মানুষ ওপার থেকে এপারে আসছে, কিন্তু সেটাকেই রবীন্দ্রনাথ কিভাবে দেখলেন? সেই নদীটাকে তার মনে হলো সময়ের প্রবাহের মতো, নৌকোটাকে তার মনে হলো মানব সভ্যতার মতো, আর লোকগুলোকে তার মনে হলো সেই মানব সভ্যতার বুকে এক একজন মানুষ এক একটা একক। তারা জন্মাচ্ছে, তারা ঝরে যাচ্ছে, আবার কেউ উঠছে, আবার কেউ নামছে, এভাবে নৌকা পারাপার করতেই থাকছে, মানব সভ্যতা চলতেই থাকছে, আর সময় বয়ে চলেছে। এই যে আবহমানতা, একটা সভ্যতার আবহমানতা, পৃথিবীর এই যে গতি, জগতের এই যে চলিষ্ণুতা, এই বিষয়টাকে কবি এভাবে পেলেন এবং সেখানে নিজেকে, মানব সভ্যতাকে তিনি এভাবে খুঁজে পেলেন। এদিক থেকেই তিনি কবিতাটার নাম দিচ্ছেন খেয়া, এবং খেয়া নামকরণটা আমরা বলতে পারি এই কবিতার যে মূল বিষয়বস্তু তার নিরিখে সার্থক হয়ে উঠছে। তাহলে বোঝা গেল তো কেন রবীন্দ্রনাথ কবিতাটার নাম দিয়েছেন খেয়া। এই জন্যই আমরা কি বলবো যে এই কবিতাটার নামকরণ সার্থক হয়েছে। আজকের আলোচনা এখানেই শেষ করছি। পরের পর্বে তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে।